আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা যেমন বলছি, আশা করি সবাই ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি মূলত তোমাদের পড়াবো হচ্ছে অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা। ঠিক আছে, তোমরা সবাই লক্ষ্মী ছেলের মতো বইটা বের করে ফেলো। তোমরা কে কে আমার লাস্ট ক্লাসে ছিলে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে এখনো জানাওনি, তাই না? আমি চাই তোমরা আমাকে কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের কমেন্ট পাওয়ার জন্য অনেক অনেক ওয়েট করছি, বাট তোমরা কেউ আমাকে কমেন্ট করোনি। দ্যাটস আমি অনেক মন খারাপ করেছি। বাট আমি এখনো আশাবাদী যে তোমরা আমার লেকচারটা কেমন লাগলো বা আমার লেকচার নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা এই ব্যাপারে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং আজকে যারা আমার ক্লাসে নতুন অ্যাটেন্ড করেছো প্লিজ তোমরাও আমাকে জানাবে, ঠিক আছে? যেহেতু আমরা ভার্চুয়ালি পড়াশোনা করছি, সো আমাদের কিন্তু একজনের সাথে আরেকজনের কানেক্টেড হওয়ার একটাই ওয়ে, সেটা হচ্ছে কমেন্ট বক্স, ঠিক আছে? তোমরা তোমাদের লেকচার নিয়ে কোনো প্রবলেম থাকলে বা কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সেই জন্য তোমাদের যেটা করা লাগবে, আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটা আছে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা ক্লিক করবে, লাইক করবে, শেয়ার করবে, আর হচ্ছে তোমরা সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে, ঠিক আছে? আচ্ছা, আমি লাস্ট ক্লাসে যারা ছিলে তারা কি বলতে পারো যে আমি লাস্ট ক্লাসে কি পড়িয়েছিলাম? গতকাল আমাদের টপিকটা কি ছিল বলতে পারো তোমরা? আমরা কিন্তু প্রথম অধ্যায় পড়ছি, তাই না? আমরা প্রথম অধ্যায় পড়ছি। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট। অধ্যায়ের নামটা কি বলো? বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম পার্ট 4, তাই না? পার্ট 4টা ছিল এশীয় ও বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষির তুলনা। পার্ট 4-এর নাম কি বলো? এশীয় ও বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের কি কৃষির তুলনা, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা পড়েছিলাম বাংলাদেশের সাথে চীনের যে আর কি কৃষির তুলনাটা, এই তুলনা সম্পর্কে আমরা জেনেছিলাম গত ক্লাসে, তাই না? তো আজ আমরা পড়বো হচ্ছে পার্ট 5, বাংলাদেশ ও ভারতের যে কৃষির তুলনা সেটা জানবো, এবং বাংলাদেশ ও ভিয়েতনামের সাথে যে কৃষির তুলনা সেটা জানবো, ঠিক আছে? আজকে আমরা পার্ট 5টা পড়বো। দেখো, বাংলাদেশ ও ভারতের ব্যাপারে আমরা এখন জানি। আমাদের পার্শ্ববর্তী দেশটাই কিন্তু ভারত, ঠিক আমাদের পাশের দেশ। হ্যাঁ, আমাদের পাশের দেশের নাম কি বলো? ভারত। এ দেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আমাদের ভারতের সাথে ঐতিহাসিক আর কি সম্পর্ক রয়েছে বলো? সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। কৃষির ক্ষেত্রে এই যোগাযোগ দুই দেশেরই ঐতিহ্যের অঙ্গ। কৃষির ক্ষেত্রে এই যোগাযোগটা হচ্ছে দুই দেশেরই ঐতিহ্যের একটা অঙ্গ, ঠিক আছে? দুইটি দেশই জনসংখ্যা দ্রুত বৃদ্ধির দ্বারা সমস্যাগ্রস্ত। তার মানে কি দুইটা দেশই জনসংখ্যা এত দ্রুত বাড়ে যে কারণে দুইটা দেশই হচ্ছে প্রবলেম ফেস করছে অধিক জনসংখ্যার কারণে। বাংলাদেশও যেমন, ভারতও তেমন, মানে খুব বেশি জনসংখ্যা বেড়ে যাচ্ছে, ডে বাই ডে খুবই ফাস্ট বেড়ে যাচ্ছে, বুঝছো? এই বিপুল দ্রুত বর্ধনশীল জনগোষ্ঠীর ক্ষুধা নিবারণের গুরুভার দেশ দুটির কৃষক সমাজের উপর ন্যস্ত। এই বিপুল দ্রুত বর্ধনশীল মানে কি, যখন আমাদের এই দেশটাতে অনেক বেশি জনগোষ্ঠী বাড়বে, খুব দ্রুত বেড়ে যাবে, তখন আমরা কি করি বলো? আমরা আমাদের ক্ষুধা নিবারণের জন্য কি করব? কৃষক সমাজের উপরেই ডিপেন্ড করব না। কারণ ধরো আমার বাসায় যেখানে ধরো কথার কথা যে আমরা ধরো 3 জন মেম্বার আছি, 3 জন মেম্বারের জন্য যদি আমাদের 1 পট চাল লাগে, যখন 3 জনের জায়গায় আমরা 5 জন হয়ে যাবো, তখন কি আমাদের 1 পট চাল হবে? তখন আমাদের কতটুক লাগবে? ধরলাম 1.5 পট বা 2 পটের মতো চাল লাগছে, তাই না? তো তখন কি হচ্ছে, আমার চালের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো আমার ফ্যামিলিতে ধরো জনসংখ্যা বাড়লো, তোমার ফ্যামিলিতে বাড়লো, ওর ফ্যামিলিতে বাড়লো, ওর ফ্যামিলিতে বাড়লো, এরকম করে একটা দেশে যখন অনেক জনসংখ্যা বেড়ে যাবে তখন দেশের খাদ্য চাহিদাটাও কি বেড়ে যাবে না বলো? আর খাদ্য চাহিদা বেড়ে গেলে আমরা কার উপর ডিপেন্ড করবো? আমরা তো কৃষির উপর বা কৃষকের উপরই ডিপেন্ড করবো, এটাই তো স্বাভাবিক, তাই না? ভারতের কৃষি বাংলাদেশের তুলনায় অনেক অগ্রসর। মানে ভারতের যে কৃষি ব্যবস্থাটা ওইটা কিন্তু আমাদের বাংলাদেশের তুলনায় অনেক বেশি এগিয়ে আছে। ধান সহ অন্যান্য শস্য, ডাল, ফুল, ফল, শাকসবজি, ভোজ্য তেল, বীজ, তুলা, আখ, পোল্ট্রি, ডেইরি, মৎস্য সহ প্রায় সকল কৃষি পণ্য উৎপাদনে ভারত বাংলাদেশ থেকে এগিয়ে। তার মানে হচ্ছে ভারত কৃষিজ পণ্য উৎপাদনে বাংলাদেশ থেকে অনেক বেশি এগিয়ে আছে। ভারতে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ ডেইরি সমবায় প্রতিষ্ঠান, যা বিশ্বের জন্য অনুকরণীয় উদাহরণ। ভারতে কি আছে বলো? বিশ্বের সর্ববৃহৎ ডেইরি সমবায় প্রতিষ্ঠান আছে, মানে পৃথিবীর সব থেকে বড় ডেইরি সমবায় প্রতিষ্ঠান আছে, যা কিনা বিশ্বের জন্য সব থেকে অনুকরণীয় বা অনুসরণীয় একটা উদাহরণ।
একই ইতিহাস ঐতিহ্যের অংশীদার হওয়ার পরও গত 60-70 বছরে এই ব্যতিক্রমী পরিবর্তনের ধারা চলেছে। এর প্রধান দুইটি কারণের একটি হলো ভারতের কৃষক বাংলাদেশের কৃষকদের চেয়ে অনেক সংগঠিত, অপরটি হলো কৃষি বিজ্ঞান ও প্রকৌশলে ভারতের অভূতপূর্ব অগ্রগতি। তার মানে কি ভারতের কৃষকরা কিন্তু আমাদের বাংলাদেশের কৃষকদের থেকে অনেক বেশি জানে, তারা অনেক বেশি প্রশিক্ষণ পেয়ে থাকে। আর হচ্ছে কৃষি বিজ্ঞান যেটা, কৃষি বিজ্ঞান ও ভারতের কৃষি বিজ্ঞান বা কৃষি প্রকৌশল যেটা, এগুলো হচ্ছে অনেক বেশি এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে। ঠিক আছে, ভারতীয় বিজ্ঞানীরা শুধু ভারতের কৃষিকে নয়, বিশ্বের কৃষিকেও কি করছে, নেতৃত্ব দিচ্ছেন। তোমরা চিন্তা করে দেখো, ভারতের যে বিজ্ঞানীরা তারা শুধু যে ভারতের কৃষি ব্যবস্থাকে নেতৃত্ব দিচ্ছেন তা কিন্তু না, সারা পৃথিবীর কৃষি ব্যবস্থাকে তারা কি করছেন, নেতৃত্ব দিচ্ছেন। অবশ্য ভারতের কাজের ক্ষেত্রেও কিন্তু কাজের ক্ষেত্রেও বিশাল। তার মানে কি ভারত তো অনেক বড় একটা দেশ, তাই না? তো ভারতের জনসংখ্যার পরিমাণও অনেক বেশি। এই কারণে যেটা হয়েছে যে ভারতের যে কাজের ক্ষেত্রটা এটাও কি অনেক বিশাল। ওকে, বাংলাদেশের প্রায় 18 গুণ বড় এই দেশটিতে কৃষি পরিবেশের বৈচিত্র্য একদিকে যেমন চ্যালেঞ্জ, অপরদিকে ততটাই কি সম্ভাবনাময়। তার মানে কি দেখো, বাংলাদেশের চেয়ে 18 গুণ, প্রায় 18 গুণ বড় হচ্ছে ভারত। ঠিক আছে, মরু অঞ্চল থেকে শুরু করে বরফাবৃত অঞ্চল, নিচু জলাভূমি থেকে শুরু করে পার্বত্য অসমতল ভূমি, অনুর্বর খরা প্রবণ এলাকা থেকে নদী বিদ্যুৎ উর্বর অঞ্চলও রয়েছে। দ্যাট মিনস ভারতের নাই কি মরুভূমি আছে, পানি আছে, ঝর্ণা আছে, উর্বর ভূমি আছে, নদী আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, সবকিছু আছে ভারতে। ভারত এত বড় একটা দেশ, দেশের এক অঞ্চলে যখন তুষার স্নাত শীতকাল, অন্য অঞ্চলে তখন গ্রীষ্ম বা বসন্তকাল। কি সুন্দর, তাই না? মানে একটা পাশে হচ্ছে ধরো শীতকাল যেখানে আইস পড়ছে, আবার অন্য পাশে কি হচ্ছে, সামার বা হচ্ছে বসন্তকাল। ওকে, ফলে ভারতের সর্বত্র প্রায় সব ধরনের ফসল সারা বছর উৎপাদিত হয়। যেহেতু এখানে প্রায় সব রকমের ঋতু ঘোরাফেরা করে সেম টাইমে, এক একটা অঞ্চলে এক এক রকমের ঋতু, এই কারণে যেটা হয় যে ভারতে সারা বছরই প্রায় সব রকমের ফসলই উৎপাদিত হয়। ওকে, এত কিছুর পরও উভয় দেশের প্রায় সকল ফসলের জমির ইউনিট প্রতি গড় উৎপাদন কাছাকাছি। আবার ভারতের কিছু কিছু রাজ্য রয়েছে যেমন পাঞ্জাব, হরিয়ানা বা কেরালা, যেখানে ইউনিট প্রতি উৎপাদন অনেক বেশি। আমরা তো জানি যে কেরালাতে বা হরিয়ানা বা পাঞ্জাবে কি হয়, অনেক বেশি ফসল উৎপাদিত হয়, ওদের ওইখানে অনেক বেশি সবজি, ফসল, ফলমূল সবকিছু ভরপুর উৎপাদিত হয়। পাট, চামড়া, ইলিশ ইত্যাদি কিছু পণ্য ছাড়া প্রায় সব কৃষি পণ্য ভারত থেকে বাংলাদেশে কি হয় বলতো, রপ্তানি হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা তখন কি পড়লাম, বাংলাদেশের কৃষি ব্যবস্থার সাথে ভারতের কৃষি ব্যবস্থার তুলনা পড়লাম। আর এখন পড়বো বাংলাদেশের সাথে ভিয়েতনামের কৃষি ব্যবস্থার তুলনা। বাংলাদেশের ও ভিয়েতনামের কৃষিতে বেশি মিল ধান উৎপাদনের। ঠিক আছে, আমরা কিন্তু গত ক্লাসে জেনেছিলাম যে ভিয়েতনামে হচ্ছে ধান উৎপাদনটা বেশি হয়, তবে এক্ষেত্রে দৃশ্যত ভিয়েতনামের কৃষকদের অগ্রগতি বাংলাদেশের চেয়ে কি হয়, অনেক দ্রুত হয়। 25 বছর আগে যেখানে ভিয়েতনামের কৃষি উৎপাদন অনগ্রসর ও দুর্বল ছিল, তারা প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। মানে যেখানে 25 বছর আগে ভিয়েতনামের কৃষি ব্যবস্থা খুবই দুর্বল ছিল, বাংলাদেশের থেকে খুবই অনুন্নত ছিল, কিন্তু এখন তারা কি করছে, বাংলাদেশকে অনেক বেশি ছাড়িয়ে গেছে। এই গতি পাওয়ার প্রধানতম কারণ হলো ভিয়েতনামের কৃষক সমাজ অত্যন্ত কি সংগঠিত। ভিয়েতনামের কৃষি সমবায় সংগঠনগুলো অত্যন্ত শক্তিশালী ও সৃজনশীল। সেখানকার সকল কৃষক কোনো না কোনো সমবায় সংগঠনের সাথে কি বলতো, যুক্ত। ঠিক আছে, কৃষি সমবায় সংগঠনগুলো এত শক্তিশালী যে এরা স্থানীয় সরকারের বাৎসরিক ব্যয়ের অন্তত 50% যোগান দিয়ে থাকে। ঠিক আছে, স্থানীয় কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানগুলোকে তারা কি করছে বলতো, অনেক বেশি আর্থিক সহায়তা দিয়ে থাকে। এই সকল সংগঠন কৃষিনীতি ও কর্মপদ্ধতি নির্ধারণে ভূমিকা রাখে। বাংলাদেশ ইতিমধ্যে কৃষিতে ভিয়েতনাম থেকে বেশ কিছু মাঠ প্রযুক্তি গ্রহণ করেছে। তার মানে কি ভিয়েতনাম যেহেতু কৃষি ক্ষেত্রে অনেক উন্নত এখন, সে কারণে বাংলাদেশ কি করছে, ভিয়েতনাম থেকে অনেক বেশি মাঠ প্রযুক্তি কি করছে, গ্রহণ করছে। কারণ বাংলাদেশও চায় যে বাংলাদেশ কৃষিতে আরো বেশি ডে বাই ডে উন্নতি করুক। ঠিক আছে, আমরা চাই আমাদের দেশের কৃষি ব্যবস্থা আরো উন্নত হোক। ঠিক আছে, অন্যান্য দেশের মতো আমরাও আমাদের দেশের কৃষি ব্যবস্থাকে উন্নত করব এবং আমাদের দেশের কৃষক সমাজকে উন্নত করব। তাদেরকে আমরা অনেক অনেক সম্মান করব, অনেক অনেক ভালোবাসবো, তাদেরকে অনেক ভালো ভালো প্রশিক্ষণে প্রশিক্ষিত করব। ঠিক আছে, সো তোমরা আজকে বাসায় যেটা করবে, পার্ট 5টা খুব ভালো করে প্র্যাকটিস করবে, আর আমাকে কোনো রকম প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলে তোমরা কি করবে বলো, সাবস্ক্রাইব করবে এবং যে বেল বাটনটা আছে সেখানে ক্লিক করবে, লাইক করবে, শেয়ার করবে, সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।